স্বাগত জানাচ্ছি খাদের মস্তক কাদের এবং শামীম জাহেদি। কারণ কয়েক বছর ধরেই ঈদের ছুটিতে ভ্রমণে যাওয়ার প্রবণতা বেড়েছে, আর এই সময়টাতে বেশ সরগরম হয়ে ওঠে এয়ারলাইন্স এবং ট্যুর অপারেটরগুলো। আজ আমরা আলোচনা করব ঈদে ভ্রমণ ব্যবসা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক তৌফিক রহমান এবং কে লাইন এর উপব্যবস্থাপক জহিরুদ্দিন বাবর। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নিই একটি প্রতিবেদন। ঈদের ছুটিটা যারা দেশের বাইরে কাটাতে চান তাদের জন্য কোনো সুখবর দিতে পারছে না ট্রাভেলস এজেন্সিগুলো। ঢাকা থেকে কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর বা কুয়ালালামপুর জনপ্রিয় এইসব আন্তর্জাতিক গন্তব্যের টিকিট নেই গত এক মাস ধরে। এমনকি ঈদের পরের এক মাসও টিকিট দেওয়া কষ্টকর হবে বলে জানিয়েছে এয়ারলাইন সংস্থাগুলো। ভালো রেসপন্স পাচ্ছি ব্যাংকক, কাঠমান্ডু অ্যান্ড কুয়ালালামপুর। কাঠমান্ডু যেহেতু ফেয়ারটা অনেক কম, কাঠমান্ডুতে প্রচুর লোক যাচ্ছে, ভিসাতে অন অ্যারাইভেল হচ্ছে, কাঠমান্ডুতে একটা ভালো রেসপন্স দেখছি আমরা। আমরা বেশ আগে থেকেই এই ডিমান্ডটা দেখেছি যে যারা সিঙ্গাপুরে এবং একই সাথে আবার মালয়েশিয়াতে ঈদ করতে যাচ্ছে, সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় ঈদের ছুটি কাটিয়ে তারা দেশে ফিরে আসবে, এটা আমরা প্রায় রোজার শুরু থেকেই দেখছি। এখনও এই প্রেশারটা আছে। সাধারণের ব্যয়সীমা বাড়া এবং দেশের বাইরে ভ্রমণের টিকিটের দাম কমে আসায় ভ্রমণ প্রবণতা অনেক বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতেই সবচেয়ে বেশি চায়। আমি যদি সংখ্যা বলি, সে ধরেন ঈদে যদি আমি বলি 20,000 বাংলাদেশি বাইরে যাচ্ছে, তার মধ্যে আপনি ধরে নেবেন যে অন্ততপক্ষে 3 ভাগের 1 ভাগই হচ্ছে আসলে ভারতে। আর আরেকটু দূরে ফার ইস্টের মধ্যে যাচ্ছে, সবচেয়ে বেশি যাচ্ছে হচ্ছে আসলে ব্যাংকক। এবং এর পেছনে যেটা কারণ সেটা হচ্ছে যে ব্যাংককে এখন প্রচুর এয়ারলাইন্স যাচ্ছে এবং খুব ইকোনমি ফেয়ার। সব মিলিয়ে এখন বেড়ানোর জন্য যে সুযোগ সুবিধা দরকার তার সব কিছুই কিন্তু বাংলাদেশে বিদ্যমান। অনলি থিং ইজ আমাদেরকে দেখে নিতে হবে কোনটা আমার জন্য সুইটেবল হবে, কোনটা আমি গেলে আমার জন্য ভালো হবে, কি করব, কি প্ল্যান করব, আইটিনারি কি হবে। ঈদ কেন্দ্রিক এই প্রবণতাকে ধরে রাখতে বিশেষ ভ্রমণ প্যাকেজ চালু করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব তৌফিক রহমান এবং জনাব জহিরুদ্দিন বাবর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব তৌফিক রহমান, আমরা প্রতিবেদন দেখছি যে ঈদে বেশ ব্যস্ত থাকতে হচ্ছে ট্যুর অপারেটর্স এবং যারা এয়ারলাইন্স তাদেরকে সব কিছু মিলিয়ে। এবারে ঈদের ব্যবসা আসলে কেমন হলো আপনাদের? আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। যেটা হচ্ছে যে পর্যটনে আমরা আমাদের ব্যবসাটাকে 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমরা বলি ইনবাউন্ড, মানে বিদেশিরা বাংলাদেশে আসা। একটাকে আমরা বলি আউটবাউন্ড, বাংলাদেশিরা বাইরে যাওয়া। আরেকটাকে বলি আমরা ডোমেস্টিক, মানে দেশের মানুষরাই দেশটা দেখা। যদি আমি ডোমেস্টিকটা দিয়ে শুরু করি, এই বছর ডোমেস্টিকের ব্যবসাটা প্রতি বছর যেরকম হয় ঈদের মৌসুমে, এটা অনেকটা হয়েছে কি ওই যে কাপড়ের ব্যবসার মতো, যে সারা বছর কাপড়ের ব্যবসাটা বসে থাকে ঈদের কারণে। এখানে কিন্তু তাই। বিশেষত আমি বাংলাদেশের যে এলাকাটা সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশিদের কাছে, সেটা হচ্ছে কক্সবাজার, আপনি জানেন। সেই ব্যবসাটা এই বছর মারাত্মকভাবে হ্যাম্পার করেছে, ব্যবসাটা ভালো হয়নি। এর পেছনের যে কারণটা, একটা কারণ হলো যে আপনার নিশ্চয় মনে আছে যে 2-3 মাস আগে একবার একটা ঘটনা ঘটেছিল যে কক্সবাজারে যাওয়ার পরে হরতালের কারণে, অবরোধের কারণে অনেকে ফিরতে পারেনি এবং এমন আটকা পড়েছিলেন, তাদের কাছে টাকা পয়সা ছিল না, ফলে এক ধরনের ভীতি সবসময় তাদের মধ্যে কাজ করেছিল। এবং ঈদের পরে যে 2 দিন যে হরতাল হলো, আজকেও হরতাল হচ্ছে, সেই কারণেও কিন্তু অনেকেই তাদের যে রিজার্ভেশনটা ছিল, আমি খবর নিয়ে জানতে পেরেছি হোটেলগুলোর কাছ থেকে 80 to 90% রিজার্ভেশন ছিল। আপনাদের ব্যবসায় কেমন ক্ষতি হলো? আমার ধারণা প্রায় 60 to 70% মানে রিজার্ভেশন, হোটেলের রিজার্ভেশনগুলি এবছর ডোমেস্টিক মার্কেটে হয়নি। কিন্তু যে কাজটা হয়েছে সেই কাজটা আমাদের ইকোনমির জন্য খুব ভালো কোনো সুখবর নয়। যেটা হয়েছে সেটা হলো যে একটা বিরাট সংখ্যক মানুষ সেটা হচ্ছে দেশের বাইরে চলে গেছে। আমরা একটা পরিসংখ্যান নিয়ে দেখেছি যে সেটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ হবে, মানে ডিউরিং দি ঈদ পিরিয়ড, এই 8-10 দিনে। এবং আপনি একটু আগে প্রতিবেদনও শুনছিলেন যে 18 তারিখ পর্যন্ত ঢাকার কোনো এয়ারলাইন্সের কোনো টিকিট। জনাব রহমান, ধন্যবাদ, আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব বাবর, আপনার কাছে প্রশ্ন একটু ভিন্ন ধরনের প্রশ্ন, যে ঈদের সময় এই যে ভ্রমণ বাড়ছে, এটার কারণ কি? একটা সময় দেখা যেত যে যারা মানুষ ঈদের সময়টা তাদের পরিবারের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করতো, এটা কি এখন একটা ভ্যালু চেঞ্জ, মূল্যবোধের পরিবর্তন হচ্ছে? কেন হচ্ছে এটা? ধন্যবাদ। হ্যাঁ, আপনার কথাতে যে কথাটা বেরিয়ে এসছে যে কিছুটা ভ্যালুস চেঞ্জ হয়েছে,
অ্যাজ ওয়েল অ্যাজ এখন মানুষের হাতে কাছে নাগালের মধ্যে রয়ে গেছে অনেকগুলা বিষয়, যেটা হচ্ছে যে আগে মানুষ চিন্তা করতে যদি বাইরে যাওয়ার কথা তাহলে অনেক প্রাইস একটা ব্যাপার ছিল, সময় একটা ব্যাপার ছিল। এখন দেখা যাচ্ছে যে সে খুব অল্প সময় আশেপাশের কান্ট্রিগুলোতে ঘুরে আসতে পারে একটা মিনিমাম খরচে, এবং ছুটিটাকে তারা এখন কাজে লাগাচ্ছে এভাবে যে আপনার ঈদ বা ঈদের আগে এবং ঈদের পরে যদি সে ছুটিটা পাচ্ছে সরকারিভাবে বা তার প্রতিষ্ঠান থেকে, সেটাকেই সে ম্যাক্সিমাইজ করছে। এবং বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে এখন মানুষ ঈদের সময়টাকেই বেছে নিচ্ছে। আর আপনাকে যেটা আমি বললাম, যেটা আপনার আমাদের প্রতিবেদনও পেলাম আমরা, যে এখন বাংলাদেশ থেকে প্রচুর প্যাকেজ অফার হচ্ছে যেগুলি আমার সাধ্যের মধ্যে, যে কারণেই এটি সম্ভব হয়েছে। ধন্যবাদ বাবু, আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কি মনে হয় যে নিশ্চয়ই মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, না হলে তারা অ্যাফোর্ড করতে পারছে, যেতে পারছে, এর পাশাপাশি তারা কোন এলাকায় যেতে বেশি পছন্দ করছে? আমি যদি দেশের অভ্যন্তরেই প্রথমে আসি, যে কোন ডেস্টিনেশনগুলো তারা পছন্দ করছেন দেশীয় পর্যটনের কথা? জি, আমি বাংলাদেশের জনগণ যারা আছে তাদের কথা যদি বলি, তাহলে নিঃসন্দেহে কক্সবাজার হচ্ছে আমাদের 1 নম্বর ডেস্টিনেশন। এটা আমরা ঈদের সময় দেখেছি এরকম যে 1-1.5 লাখ, আমরা পত্রিকার অন্তরে জেনেছি যে পর্যটক ওখানে চলে যাচ্ছে। কক্সবাজারের পরে যেটি সবচেয়ে আমাদের জন্য অ্যাট্রাকটিভ জায়গা, সেটা হচ্ছে সুন্দরবন। কিন্তু সুন্দরবনে একটা বড় সমস্যা হচ্ছে যে সুন্দরবন এমন একটা জায়গা, সেখানে আপনি ইচ্ছে করলেই যেতে পারবেন না, আপনাকে কোনো একটা প্যাকেজ ট্যুরের মাধ্যমে যেতে হবে, কারণ ওখানে হলো রেস্ট্রিক্টেড এরিয়া। সুন্দরবন হচ্ছে টোটাল 6017 স্কোয়ার কিলোমিটার, কিন্তু সেখানে যেতে হলে আপনাকে কিছু জাহাজ আছে, কিছু ডেজিগনেটেড সুন্দরবনের জাহাজ আছে, এর মাধ্যমে যেতে হয়। আর 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদের চিটাগং হিল ট্র্যাক্স, যেটা আমরা রাঙ্গামাটি, বান্দরবন এই এলাকাটা বলি, এইটা। এবং চতুর্থ হচ্ছে আপনার সিলেট বেলটা, সিলেট শ্রীমঙ্গলের বেলটা। আচ্ছা, আর পঞ্চম যে জায়গাটা, সেটা বাংলাদেশিদের আগ্রহ কম কিন্তু বিদেশিদের প্রচুর আগ্রহ, সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল, যেটা আমাদের মেইনলি আর্কিওলজি, হেরিটেজ, কালচার। জি জনাব বাবর, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা এখন আমাদের যে নতুন প্রবণতা, নতুন ট্রেন, প্রচুর ট্যুরিস্ট এই সময় তৈরি হচ্ছে, এই এতগুলো ট্যুরিস্টকে তাদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা অপারেটর আছেন তারা আসলে প্রস্তুত কিনা? হ্যাঁ, আমরা ডে বাই ডে আমরা প্রিপেয়ার হচ্ছি আমরা, কিন্তু যদি বলি পূর্ণাঙ্গভাবে আমরা না। তার কারণ আপনাকে বলছি, আগে বিদেশিরা প্ল্যান করে অনেক আগে থেকে, ওয়েল আউট অফ টাইম, কিন্তু আমরা খুব ইনস্ট্যান্ট প্ল্যান করি, যে কারণে দেখেছেন যে সিট নাই, 1 মাস ধরে সিট নাই। সো এই প্ল্যানটা যদি আমরা আগে থেকে করি তাহলে যারা অপারেটর তাদের জন্য সুবিধা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যারা যেতে চাচ্ছে তাদের জন্য ভালো হয়। তা আমি যেটি বলবো যে এই ধরনের প্ল্যান আমাদের আগামীতেও আসবে। আপনারা দর্শকদের জন্য বলছি যে আপনারা সামনে হাতে সময় নিয়ে প্যাকেজ যদি করেন তাহলে একটি ভালো প্যাকেজ আপনারা পাবেন, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আপনাকে একটা উদাহরণ দিই, এই পিরিয়ডে শুধু আমাদের দেশে না, মালয়েশিয়াতে বন্ধ ছিল, সিঙ্গাপুরে বন্ধ ছিল, এইসব জায়গাতে ওদের যে ডেস্টিনেশনগুলো, ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেগুলো সেখানে কোনো হোটেল ছিল না, সেখানে কোনো ফ্লাইটে সিট ছিল না। ধন্যবাদ জনাব বাবর। এইটা একটা গুরুত্বপূর্ণ, আমি যদি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষজনের ভ্রমণের যে প্রবণতাটা, সেটা আসলে খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে। যে কথা বাবর বললো, যে আমরা যখন বিদেশিরা যখন বাংলাদেশে আসে, আমরা দেখেছি যে 1 বছর আগে থেকে তারা প্ল্যান করে যে আমি ওই ডেস্টিনেশনে যাবো, সেজন্য আমাকে টিকিটটা কিনতে হবে। এবং হয় কি যে 1 বছর আগে থেকে আপনি টিকিট যদি কেনেন, আপনি কিন্তু ইকোনমি ওয়েতে কিন্তু টিকিটটা কিনতে পারেন, এবং হোটেল টোটেল সব ঠিক করে ওই দেশ সময় সে যাবে, তার উপর পড়াশোনা শুরু করে দেয়। আর আমাদেরটা হয়েছে কি, মানে বলতে দ্বিধা নেই যে হয়তো 1 সপ্তাহ আগে বা 4 দিন আগে, 5 দিন আগে বলে, এবং অনেকেই এবার এটা শুনে অবাক হয়ে যায় যে 7 দিন সময় আছে, এখন সব টিকিট বুকড হয়ে গেল। কিন্তু আসলে বিষয়টা তো তা না, কারণ আমাদের কিন্তু সবকিছু রিসোর্সেস তো লিমিটেড। তো ওই কথাটা আমি বলবো যে আসলে আমাদের আরেকটু সময় নিয়ে। আচ্ছা, আপনি বলছিলেন যে আমাদের দেশের বাইরে যারা টুরিস্ট, বিদেশি টুরিস্ট, তাদের পছন্দ হচ্ছে নর্থ বেঙ্গল। আমার কাছে, আমি যেটা বলবো যে এটা কোয়াইট নন ট্রেডিশনাল স্পট। কেন এটা আপনি ব্যাখ্যা করে বলবেন? আমি তার আগে যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি ওয়ার্ল্ড ট্যুরিজমের 2-1টা স্ট্যাটিস্টিক্স আপনাকে একটু বলে নেই। যে ওয়ার্ল্ড ট্যুরিজম এখন বলা হচ্ছে যে 9% অফ দ্য টোটাল জিডিপি আর কামিং ফ্রম ইন্ডিভিজুয়ালি থ্রু ট্যুরিজম। টোটাল ওয়ার্ল্ডের 9% জিডিপি আসছে ট্যুরিজম থেকে। এবং বলা হচ্ছে যে পৃথিবীর 12টা জবের মধ্যে একটা জব হচ্ছে ট্যুরিজমের, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্যুরিজমের টোটাল ট্রেডের 6% এককভাবে কন্ট্রিবিউট করে ট্যুরিজম। এবং আপনার যদি আমি কথা বলি, যে টোটাল এক্সপোর্টের 8% আমাদের এই মতো এই লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিগুলি আছে, তারা কন্ট্রিবিউট করে। এবং আপনি যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে একটু তাকান, আপনি বুঝে যাবেন। 2টা জিনিস আমি উল্লেখ করতে চাই, 2টা দেশের কথা উল্লেখ করতে চাই আমাদের সুবিধার্থে, দর্শকদের সুবিধার্থে, যাদের সম্পর্কে আমরা খুব খারাপ জানি। ধরেন পাকিস্তান, প্রতিদিন বোমা পড়ছে, প্রতিদিন নেগেটিভ আমরা নিউজ পাচ্ছি। 2012-এ এই সার্ক রিজনের মধ্যে পাকিস্তান একমাত্র দেশ, মানে আমি ভারতকে বাদ রাখছি, ভারত অনেক বড় দেশ,
বাকি 6টা দেশের মধ্যে 7টা দেশের মধ্যে পাকিস্তান একমাত্র দেশ যারা 1 মিলিয়ন টুরিস্ট ক্রস করেছে, আর বাকিরা সব অনেক নিচে আছে। তো যেটা আমি বলছিলাম মূল যে প্রশ্ন, হ্যাঁ। যেটা বলছিলাম যে আমাদের এখানে কেন আসে, আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে পর্যটকরা আসলে কারা, তারা কি ইয়াং ক্রাউড নাকি সিনিয়র সিটিজেন্স। যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম যারা আসে তারা সিনিয়র সিটিজেন্স, তাদের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। সুতরাং তাদেরকে আমরা বলি এক্সপেরিয়েন্স ট্রাভেলার। তো তারা আসলে ওই বিচ ট্যুরিজম কিংবা আমরা অন্যান্য যেসব রিক্রিয়েশনাল যে কথাগুলো আমরা বলি ওটার জন্য তারা তাদের জন্য আসে না। প্রযোজ্য হয় না। আসে না। ওটার জন্য যারা আসবে তারা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া বা নিজের পক্ষে ভারত, গোয়া টো এখানে নর্থ বেঙ্গল কোন জায়গায় নর্থ বেঙ্গল আমাদের এখানে ওদের মেইন আকর্ষণ হচ্ছে আর্কিওলজি, হেরিটেজ অ্যান্ড কালচার। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পুঠিয়াতে রাজবাড়িতে নিয়ে যাই, হিন্দু টেম্পলসে নিয়ে যাই, আমরা মহাস্থানগড়ে নিয়ে যাই, আমরা আমাদের যে সিঙ্গেল লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পাহাড়পুরে নিয়ে যাই, কান্তজিস টেম্পলে নিয়ে যাই। জনাব রহমান, আমাদের সময় হচ্ছে বেরোতে যাবার, বাকিটা আমরা পরে শুনবো। সময় হলো একটি বেরোতে যাবার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত সাধন গল্প। আজ আমরা কথা বলছি ঈদে ভ্রমণ ব্যবসা নিয়ে। এই নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন স্টুডিওতে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক তৌফিক রহমান এবং কে লাইনের উপব্যবস্থাপক জহিরুদ্দিন বাবর। জনাব বাবর এবং জনাব রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একবার। জনাব বাবর, আপনার সাথে আমরা কথা বলছিলাম, আমরা বলছিলাম যে ঈদের সময় যে ট্যুরিস্টরা একসাথে যে দেখা যায় তাদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই প্রস্তুত কিনা। আপনি যেটা বলছিলেন যে যারা ট্যুরিস্ট হবেন তাদের একটু আগে থেকে প্ল্যান করলে সুবিধাটা সেবা দেওয়াটা সুবিধা হবে। আমি আর যেটা জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে তাদের সেবা দেওয়ার মতো পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার আসলে আমাদের আছে কি? হ্যাঁ, আসলে বিষয়গুলো আসছে হচ্ছে যে একজন যিনি প্ল্যান করবেন যে পরিবার, যে উনি যে কয়জনকে নিয়ে যাবেন, প্রথমে আসছে একটা টিকিট বুকিং, দেন আপনার ভিসা, এর সাথে সাথে রিলেটেড হচ্ছে হোটেল, মানে যেখানে যাচ্ছেন সেখানকার প্যাকেজ ফুল বুকিং করা। তো এই বিষয়গুলো করতে কিছুটা সময় লাগে, যে কারণে আমি বলেছিলাম যে আপনার এটা যদি ওয়েল অফ টাইমে বুক করেন তাহলে সব কিছু সুন্দর মতো হয়। কারণ যে কোনো দেশের, সাউথ ইস্ট এশিয়ার যে কোনো ভিসা নিতেই এখন সময় লাগছে 7 থেকে 10 দিন একটা কান্ট্রির। তো যদি একটা কান্ট্রি টার্গেট করেন তাহলে ওনাকে 10 দিন মিনিমাম প্রোগ্রাম হাতে নিতে হবে। তারপরে এয়ারলাইন্সের টিকিট, যেখানে 1 মাস আগেই আমার প্রতিবেদনে দেখেছি যে 1 মাস আগেই টিকিট বুক হয়ে যাচ্ছে। সো এই টোটাল বিষয়গুলোকে আমাদেরকে আগে থেকে যত সুন্দরভাবে করা যাবে তত বেশি আমাদের করতে পারবে। স্ট্রাকচারের কথা যদি বলেন তাহলে আমরা এখনো এনাফ আমরা পাঠাচ্ছি, কিন্তু লোক যেভাবে বাড়ছে তাতে আমাদেরকে আরো ইকুইপ করতে হবে এবং সেই হিসাবে আমাদেরকে সময়টা আরো আগে থেকে নিতে হবে। ধন্যবাদ জনাব বাবর, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে প্রশ্ন যে একটা জিনিস আমরা প্রায় শুনে থাকি যে বিশেষত বাংলাদেশের অভ্যন্তরীণ ট্যুরিস্টের সংখ্যা, পর্যটকের সংখ্যা খুবই কম, অর্থাৎ দেশ থেকে দেশের মধ্যে যে ট্যুরিজম করবে সেরকম লোকের সংখ্যা কম তুলনামূলক। তো বলা হয়ে থাকে যে এইটা অভ্যন্তরীণ ট্যুরিজম যদি বৃদ্ধি না পায় আন্তর্জাতিক ট্যুরিজমের ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়বো, অর্থাৎ বিদেশিরাও আমাদের কাছে আসবে না। এর থেকে আপনি একমত কিনা? আসলে এটার সাথে আমি একমত না। এর পেছনে আমার যে যুক্তিগুলো সেটা হচ্ছে যে তাই যদি হতো তাহলে পৃথিবীর আমাদের কয়েকটা প্রতিবেশী দেশের উদাহরণ দেই, তাই যদি হতো তাহলে নেপালে কি ডোমেস্টিক ট্যুরিজমটা আগে হয়েছে না ইন্টারন্যাশনাল ট্যুরিজমটা আগে হয়েছে? থাইল্যান্ডে কি ইন্টারন্যাশনাল ট্যুরিজম আগে হয়েছে না ডোমেস্টিক হয়েছে? সিঙ্গাপুরে কি ইন্টারন্যাশনাল ট্যুরিজম আগে হয়েছে না ডোমেস্টিক হয়েছে? আমাদের সমস্যাটা হলো আমরা সবসময় আমাদের সমস্ত তুলনাগুলি ভারতের সাথে করি। এখন ভারতটা হচ্ছে আমাদের পাশে একটা প্রতিবেশী দেশ, আমাদের চারদিকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে কম্প্যারিজন আমরা ভারতের সাথে করি, অথচ ভারতের সাথে কম্প্যারিজন করার কোনো প্রশ্নই আসে না। ভারত এক একটা স্টেটই হচ্ছে আমাদের এক একটা দেশ। তো ভারতে হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজমটা অনেক বেশি হচ্ছে এবং সেটা ইন্টারন্যাশনাল ট্যুরিজমের চেয়ে অনেক বেশি, কিন্তু সেইটা দিয়ে আসলে আমাদের কম্প্যারিজন চলবে না। আমাদের কম্পেয়ার করতে হবে শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপসের সাথে, থাইল্যান্ডের সাথে কিংবা নেপাল, ভুটানের সাথে। তো আমার কথাটা হচ্ছে যে যেটা হয় সেটা হচ্ছে যে ডোমেস্টিক ট্যুরিস্ট বাড়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ডোমেস্টিক যে এরিয়াগুলি আছে, যে স্থানীয় যে পর্যটন স্থানগুলি আছে, সেই স্থানের মানুষজনকে অ্যাওয়্যার করা, তাদেরকে পর্যটন এবং পর্যটকদের সম্পর্কে, সার্ভিস সম্পর্কে অ্যাওয়্যার করা, ট্রেনিং দেওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, রাদার দেন তারা এক দেশের থেকে আরেক দেশে যায় কিনা। মানে এইটা পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় এটা হয় না। আর ইন্টারন্যাশনাল ট্যুরিজমেরটারও বেশ কিছু ডেফিনেশন আছে, ওই ডেফিনেশন মেন চলতে হয়। আপনাকে পলিটিক্যাল সিচুয়েশনটা আপনার দেশে ঠিক আছে কিনা, আপনার দেশে ইনফ্রাস্ট্রাকচারের কথা একটু আগে আপনি বলছিলেন, ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কিনা। যেমন আপনাকে বলতে দ্বিধা নেই যে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার ছাড়া বাংলাদেশের অন্য কোথাও স্ট্যান্ডার্ড কিংবা আমরা যে স্টার ক্যাটাগরির রেটিং যে হোটেলগুলি বলি সেগুলি কোনো হোটেল কোথাও নাই। যখন আমি নর্থ বেঙ্গলে কাজ করি, এক বগুড়া ছাড়া
তাও কিছুদিন আগে হয়েছে, একটা 4 স্টার হোটেল ছাড়া আর কোথাও মানসম্মত কোনো থাকার জায়গায় ওখানে আমাদের এখানে নেই। ফলে আমাদের এই বিষয়গুলি করাটা বেশি জরুরি। তারপর কিন্তু পর্যটক আসছে, তারা জেনেই আসছে যে এখানে আমরা এই সার্ভিসটা আমরা পাবো না। ধন্যবাদ জানাব রহমান। আমি আপনাদের ফিরে জনাব বাবর, আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে যখন আমরা বিভিন্ন সময় শুনে থাকি ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রেও যে যারা ট্যুরিস্ট তারা বলছেন যে তারা প্রপার সার্ভিসটা পাচ্ছেন না যেটা বলা হয়েছিল, এক্ষেত্রে কি আপনারা কোনো কমপ্লেইন যখন আপনারা পান সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? হ্যাঁ, এটি অবশ্যই একটি ভ্যালিড কমপ্লেন অনেকের ক্ষেত্রেই, আবার অনেকের ক্ষেত্রেও এটা আপনার ভ্যালিড কমপ্লেন না। এটা পার্থক্যটা আমি বলে দিচ্ছি। যেমন ধরেন আপনি প্যাকেজ অনেক ভ্যারি করে, স্টার্টিং প্যাকেজ যদি একটা হয়ে থাকে আপনার $400 একটা প্যাকেজ ফর 5 নাইট 6 ডেজের, সো ওখানে যে হোটেলটা পাবে যখনই এটি প্রাইসটা বেড়ে যাচ্ছে আপনার $800 বা $1000 হচ্ছে, ভ্যারি করছে। সো এখন একটা 2 স্টার হোটেল বা আপনার কোনো স্টার না, সেই হোটেলে আমি যে সার্ভিসটা আশা করব সেটা তো 5 স্টারে আমি প্রাইস না দিলে আমি এটা আশা করতে পারি না। এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে স্ট্যান্ডার্ডাইজেশন আছে, আপনি জানেন এখানে প্রচুর আপনার আমরা ট্যুর অপারেটর আছি যাদের ওইভাবে গ্রুমিং হয়নি বা যে ওইভাবে স্ট্যান্ডার্ডাইজেশনটা হয়নি, যেটি ট্যুর আপ কাজ করছে। ট্যুর অপারেশন একটা পরিকল্পনা নিয়েছে যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন ফরম্যাটে নিয়ে আসা, যাতে কেউ এই ধরনের কমপ্লেন করতে না পারে, যেন যাকে যা কমিট করছি আমরা সেটাই হতে পারে। এবং এটি বড় বড় কোম্পানিগুলা বা রিনাউন কোম্পানিগুলা তারা এটি দিয়ে থাকে। এবং যদি কোনো ওয়ার্কশপ করেছি। ধন্যবাদ জানাব বাবর। আমি আসলাম যে আপনি তবের পরিচালক। জি জি, আপনার কাছে আমি জানতে চাই আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আসলে আপনাদের কি ব্যবস্থা নিয়েছে? যে কথাটা একটু আগে বাবু সাহেব বলছিলেন, আমরা ইতিমধ্যে 2টা স্ট্যান্ডার্ডাইজেশন ওয়ার্কশপ করেছি among our members, যে সবাই আসে, কারণ আমরা একটা মানে প্লেইং ফিল্ড লেভেলে একটা জায়গায় আসতে হবে। আপনি যে সার্ভিসটাকে যদি এনশিওর করতে চান সেটা আমরা করছি। আর আপনি তো জানেন যে আমাদের এখানে সেই অর্থে কোনো ট্যুরিজমের কোনো ইনস্টিটিউট নাই যেখান থেকে একজন পড়াশোনা করে তারপর যে এই ব্যবসাটা শুরু করবে, যেটা আমাদের অন্য কোনো ক্ষেত্রেই নাই। ইদানিংকালে কিছু কিছু জায়গা হয়েছে, পর্যটন কর্পোরেশন এবং প্রাইভেট লেভেলে কিছু কিছু জায়গা হয়েছে। কিন্তু আপনাদের প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন থেকে তো নিশ্চয়ই আপনাদের যারা সদস্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন অবশ্যই। আপনারা। আমাদের এই মুহূর্তে 235 জনের মতো সদস্য আছে যারা ইনবাউন্ড আউটবাউন্ড ডোমেস্টিক এই কাজটা করছেন, এবং আমাদের অ্যাসোসিয়েশনের কোনো সদস্য যদি কোনো সার্ভিসে বা কমিট করে যদি এটা যদি না করে, আমরা সেই ব্যবস্থা নিতে পারবো। এবং ইতিমধ্যে আমরা 2-1টা ব্যবস্থা নিয়েছি, আমরা অতীতে এরকম উদাহরণ আমাদের আছে। ধন্যবাদ জানাব রহমান, ধন্যবাদ জানাব বাবর। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় স্বল্পদিনে শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে বলছে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।